বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। 10 অক্টোবর 2025 ঘোষণা করা হয়েছে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার। এবার আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত পুরস্কার পাননি তিনি। কিন্তু ট্রাম্পের নোবেল না পাওয়া নিয়েই বিশ্বজুড়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। নোবেল শান্তি পুরস্কার বিশ্বজুড়ে মর্যাদাপূর্ণ একটি স্বীকৃতি হলেও ইতিহাস বলছে এই পুরস্কারকে ঘিরে বিতর্ক কম হয়নি। নোবেলের এসব বিতর্ক নিয়ে আজ আমরা জানব। নোবেল কমিটি সব সময়ই দাবি করে আসছে যে তারা মানবতার শান্তি প্রতিষ্ঠায় অবদানের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করে। কিন্তু সমালোচকদের মতে এই পুরস্কার প্রক্রিয়ায় বহুবার রাজনৈতিক প্রভাব, পক্ষপাত এবং আন্তর্জাতিক কূটনীতির হিসাব নিকাশ কাজ করেছে। ইতিহাস ঘেঁটে দেখা যায় বিতর্ক শুরু হয় প্রায় 100 বছর আগেই। 1919 সালে মার্কিন প্রেসিডেন্ট উইড্রো উইলসন প্রথম বিশ্বযুদ্ধের পর লিগ অব নেশনস এর স্থপতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান। কিন্তু সমালোচকরা প্রশ্ন তোলেন, যিনি যুদ্ধকালীন সময়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিভাবে শান্তির দূত হতে পারেন? একইভাবে 1939 সালে এক ব্যক্তি হিটলারকে পর্যন্ত শান্তির পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছিলেন, যদিও সেটি ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে ছিল। অন্যদিকে বিশ্বজুড়ে শান্তির প্রতীক মহাত্মা গান্ধীকে 5 বার মনোনয়ন দেওয়া হলেও তিনি একবারও পুরস্কার পাননি। এই ঘটনাও নোবেল ইতিহাসের অন্যতম বড় সমালোচনার জন্ম দেয়। 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের শান্তি চুক্তির জন্য হেনরি কিসিঞ্জার ও লি ডাক থো যৌথভাবে পুরস্কার পান। কিন্তু লি ডাক থো বলেন শান্তি এখনো সম্পূর্ণ হয়নি এবং পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। অনেকেই তখন কিসিঞ্জারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন যে তিনি বরং যুদ্ধ বাড়িয়ে দিয়েছিলেন কিনা। 1994 সালে ইয়াসির আরাফাত, সিমন পেরেজ ও ইৎজাক রাবিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য নোবেল পান। কিন্তু সমালোচকদের মতে তখনও ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সমাধান হয়নি, তাই এই পুরস্কার সময়ের আগে দেওয়া হয়েছিল। 2009 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা দায়িত্ব নেওয়ার মাত্র 9 মাসের মাথায় নোবেল পুরস্কার পান। সমালোচকদের মতে তার অর্জন তখনও প্রমাণিত হয়নি। এমনকি মাদার তেরেসার ক্ষেত্রেও পরে তার মানবিক কার্যক্রমের ধরন নিয়ে প্রশ্ন উঠেছিল, বিশেষত রোগীদের চিকিৎসা ও ব্যথানাশক ব্যবহারের বিষয়ে। সাম্প্রতিক বিতর্ক ঘিরে রয়েছে 2025 সালে নোবেল শান্তি পুরস্কার। এবার পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। তিনি স্বৈরতন্ত্রের বিরোধিতার প্রতীক হলেও তার অতীত মন্তব্য, বিশেষ করে ইসরায়েলের প্রতি সমর্থনের কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসন অভিযোগ তুলেছে এ পুরস্কারের রাজনীতি প্রাধান্য পেয়েছে, শান্তি নয়। ডোনাল্ড ট্রাম্প নিজেও প্রকাশ্যে বলেছেন, আমি যদি ওবামা হতাম তাহলে ক্ষমতায় আসার 10 সেকেন্ডের মধ্যেই আমাকে নোবেল প্রাইজ দেওয়া হতো। এই মন্তব্যের মধ্যে স্পষ্ট ট্রাম্প নোবেল প্রাপ্তিকে নিজের রাজনৈতিক মর্যাদার মাপকাঠি হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে নোবেল শান্তি পুরস্কার আজ শুধু মানবিক বা আদর্শিক সম্মান নয়, এটি রাজনৈতিক বার্তা পাঠানোর মাধ্যম হয়ে উঠেছে। তাই শান্তির আয়নায় যে প্রতিফলন দেখা যায় তার ভেতরে এখন অশান্তির ছায়াও ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। মিশরে গাজা সম্মেলনে দেখা যায়নি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। কেন তিনি সেখানে ছিলেন না তা নিয়ে চলছে নানা আলোচনা। কেউ বলছে তার অনুপস্থিতির পেছনে বড় ভূমিকা রয়েছে তুর্কি প্রেসিডেন্টের। তবে নিজ ঘর সামাল দিতে নেতানিয়াহু সেখানে যাননি, আছে এমন মন্তব্য। বিশ্লেষকরা বলছেন মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন তা বেশ সংবেদনশীল। সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান জানায়, বেনিয়ামিন নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত শেষ মুহূর্তে বাতিল করতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই কারণেই প্রিয় বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুকে ছাড়াই বহুপাক্ষিক গাজা সম্মেলনে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে 13 অক্টোবর ইসরায়েল থেকে সম্মেলনে যোগ দিতে সম্মতি জানান নেতানিয়াহু। কিন্তু এরদোয়ানের আপত্তির পর পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। তুর্কি প্রেসিডেন্ট তার বিমানে বসেই মিশরের আকাশসীমা থেকে সিসিকে ফোন করে আপত্তি জানান। পরে নেতানিয়াহুর পক্ষ থেকে আসে অংশগ্রহণ বাতিলের ঘোষণা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, নেতানিয়াহুকে সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানালেও ধর্মীয় ছুটির কাছাকাছি সময়ের কারণে অংশ নিতে না পারার কথা জানিয়েছেন। সম্মেলনে নেতানিয়াহুর অনুপস্থিতির অবশ্য আরও কারণ আছে, আর তা হলো ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা। নেতানিয়াহুকে সতর্ক করা হয়েছিল সম্মেলনে অংশ নিলে পদত্যাগ করবেন তারা।
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। যদিও মিশর ওই আদালতের সদস্য নয়, তবুও নেতানিয়াহুর উপস্থিতি আরব দেশগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারত। সম্মেলনে 20টিরও বেশি দেশের নেতারা অংশ নেন। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর উপস্থিতি নিয়ে এই বিরোধ নতুন করে দেখিয়ে দিল ট্রাম্প যে উপায়ে মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন তা কতটা জটিল ও সংবেদনশীল। এরদোয়ানের জন্য বিষয়টি ছিল রাজনৈতিকভাবে স্পর্শকাতর। নেতানিয়াহুর সঙ্গে আলোচনার ছবি কিংবা কর্মর্দনের দৃশ্য তুরস্কে তার জন্য মারাত্মক রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারত। একই সঙ্গে গাজায় নিরাপত্তা রক্ষার জন্য গঠিত হতে যাওয়া আন্তর্জাতিক বাহিনীতে তুরস্কের অংশগ্রহণ নিয়ে উঠত নানা প্রশ্ন। দীর্ঘ বছরের অন্ধকার কারাগারের দরজা অবশেষে খুলে গেল। কারো চোখে আনন্দের অশ্রু, কারো বুক ভরে উঠল অবিশ্বাসের নিঃশ্বাসে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 13 অক্টোবর রামাল্লায় হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায়, চত্বরে, ভবনের বারান্দা কিংবা জানালায় ভিড় জমায় প্রিয়জনদের মুক্তির খবরে। কেউ হাতে ফুল, কেউ ছবি, কেউ আবার শুধু আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছিলেন। ইসরায়েল অবশেষে ফিলিস্তিনি বন্দী ও নিখোঁজ ব্যক্তিদের মুক্তি দিয়েছে, যাদের অনেককেই পশ্চিম তীর এবং যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে আটক করা হয়েছিল। বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে গাজায় আটক 20 জন জীবিত ও 28 জন মৃত ইসরায়েলি বন্দির বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি মুক্তি পাচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার পর 200 জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করে হামাস। এরপর 2023 সালের নভেম্বর ও 2025 সালের জানুয়ারিতে 2 দফায় 114 জন ইসরায়েলি মুক্তি পায়। এর বিনিময়ে ইসরায়েল 1240 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছিল। কিছুদিন পরই ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং গাজা ও অধিকৃত এলাকায় ফিলিস্তিনিদের কোনো কারণ ছাড়াই আটক করে। তবে এবার মুক্তির সংখ্যা আরও বেশি এবং এটি সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে সম্পর্কিত। ইসরায়েলি কারাগার থেকে এবার 250 জন ফিলিস্তিনি রাজনৈতিক বন্দী মুক্তি পাচ্ছেন, যাদের অনেকেই যাবজ্জীবন বা দীর্ঘ কারাদণ্ড ভোগ করেছিলেন। আল জাজিরা তথ্য অনুসারে এই বন্দীদের মধ্যে 9 জন বাদে বাকিরা পশ্চিম তীরের বাসিন্দা। 157 জন ফাতাহ দলের সদস্য, 65 জন হামাসের এবং বাকিরা ছোট ছোট রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত। এছাড়া ইসরায়েল 1718 জন নিখোঁজ ফিলিস্তিনিকেও মুক্তি দেবে, যাদের গত 2 বছরে গাজা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের মধ্যে 5 শিশু এবং 2 জন নারী রয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এসব ফিলিস্তিনির মধ্যে অনেককেই সামরিক শিবিরে রাখা হয়েছিল। সেখানে তাদের সঙ্গে শারীরিক নির্যাতন, চিকিৎসা অবহেলা, অনাহার, এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটেছে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য মতে 7 অক্টোবরের পর ইসরায়েলি হেফাজতে 77 জন ফিলিস্তিনি বন্দী মারা গেছেন। ইসরায়েল এখনো হাজার হাজার ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে না। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আদ-দামিরের হিসাব অনুযায়ী 7 অক্টোবর 2023 সালের আগে সেখানে ইসরায়েলের কারাগারে প্রায় 5200 জন ফিলিস্তিনি বন্দী ছিল। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11100 জনে। এই বন্দীদের বেশিরভাগই অধিকৃত পশ্চিম তীরের, যার মধ্যে 400 জন শিশু রয়েছে। ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আল হকের মানবাধিকার গবেষক মুরাদ জাদাল্লাহ আল জাজিরাকে বলেন, ইসরায়েল ফিলিস্তিনি সমাজকে দুর্বল করতে শিশুদের গ্রেপ্তারকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। বন্দি বিনিময়ে মুক্তি পাওয়া মানেই নিরাপদ থাকা নয়। অতীতে দেখা গেছে ইসরায়েল বন্দি বিনিময়ের পর অনেককেই আবার গ্রেপ্তার করেছে। 2023 সালের নভেম্বরের অস্থায়ী যুদ্ধবিরতিতে ইসরায়েল 240 জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর তাদের মধ্যে 30 জনকে পুনরায় আটক করা হয়। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের ইসরায়েল ফিলিস্তিন বিষয়ক গবেষক তাহানি মুস্তাফা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্ত্র হিসেবে কারাবাস ব্যবহার করে আসছে। তাই এই বর্তমান চুক্তির মাধ্যমে কোনো গ্যারান্টি নেই যে মুক্তিপ্রাপ্তদের আবারও গ্রেপ্তার করা হবে না। 250 জন উচ্চ পর্যায়ের রাজনৈতিক বন্দীর মধ্যে 96 জন পশ্চিম তীর ও গাজায় ফিরছেন এবং প্রায় 154 জনকে নির্বাসনে পাঠানো হচ্ছে তৃতীয় দেশে, যদিও সেই দেশগুলোর নাম এখনো ঘোষণা করা হয়নি। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী 154 জনকে আপাতত মিশরে নেওয়া হচ্ছে, তবে সেটি তাদের শেষ গন্তব্য কিনা তা নিশ্চিত নয়। ইসরায়েল এখনো সব বন্দীকে মুক্তি দেয়নি, কারণ ইসরায়েল জানিয়েছে 28 জন মৃত ইসরায়েলি বন্দীর দেহ উদ্ধারের কাজ শেষ না হওয়া পর্যন্ত বাকিদের মুক্তি দেওয়া হবে না।
গাজার খান ইউনিসে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বাগত জানাতে। তাদের মধ্যে ছিলেন চিকিৎসক, শিক্ষক এবং সাধারণ মানুষ, যাদের ইসরায়েল দীর্ঘদিন ধরে নিখোঁজ করেছিল। তবে ইসরায়েল পরিবারগুলোকে কঠোরভাবে সতর্ক করেছে যেন তারা এই মুক্তি উদযাপন না করে, পতাকা না তোলে, এমনকি অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে কেউ উদযাপন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। এছাড়া যেসব বন্দীকে নির্বাসনে পাঠানো হয়েছে তাদের পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণেও বাধা দেওয়া হতে পারে বলে জানা গেছে। ফিলিস্তিনিরা একদিকে মুক্তিকে স্বস্তি হিসেবে দেখলেও অন্যদিকে তারা ক্ষুব্ধ, কারণ অনেক বিশিষ্ট নেতা যেমন ফাতাহ নেতা মারওয়ান বারঘৌতি ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের নেতা আহমেদ সাদাত এখনও ইসরায়েলের কারাগারে বন্দী। এছাড়া 2024 সালের ডিসেম্বরে গাজার কামেল আদওয়ান হাসপাতাল থেকে আটক খ্যাতনামা ফিলিস্তিনি ডাক্তার হুসাম আবু সাফিয়াও এখনও মুক্তি পাননি। মানবাধিকার সংস্থাগুলোর মতে তাকে কঠোর নির্যাতন ও একাকী কারাবাসে রাখা হয়েছে। রিয়াদের প্রাসাদে করমর্দনের সেই মুহূর্তে ইতিহাস নীরবে নতুন অধ্যায় লিখছিল। বলছি সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে সেই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তির কথা, যেটি এর ভূ রাজনৈতিক বর্জ্যপাত, যার প্রতিধ্বনি পৌঁছে গেছে নয়াদিল্লির ক্ষমতার করিডরে, যার মাধ্যমে পাকিস্তান পেয়েছে নতুন পৃষ্ঠপোষক, সৌদি আরব পেয়েছে নতুন ঢাল, আর ভারত দাঁড়িয়ে আছে এক নতুন নিরাপত্তা সমীকরণের মুখোমুখি, যেখানে প্রতিপক্ষের হাতে আছে অর্থ, প্রযুক্তি আর ধর্মীয় প্রতীকবাদের শক্তি। এটি শুধু একটি চুক্তি নয়, এটি একটি বার্তা, যেখানে মধ্যপ্রাচ্যের রাজনীতির কেন্দ্র এখন ইসলামাবাদের দিকেও ঘুরছে, আর নয়াদিল্লিকে এখন শিখতে হচ্ছে কূটনীতির এই নতুন বোর্ডে খেলাটা আগের মতো সহজ নয়। 10 বছর ধরে কোণঠাসা পাকিস্তান হঠাৎ ফিরে এসেছে নতুন পরিচয়ে, যেখানে তাদের পরিচয় ইসলামী বিশ্বের রক্ষক এবং সৌদি আরবের সামরিক অংশীদার। ইসরায়েলের আগ্রাসন, ইরানের নীরব প্রস্তুতি, ভারতের উচ্চাকাঙ্ক্ষা, সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত ভারসাম্যে দাঁড়িয়ে আছে। এই চুক্তি যেন এক নতুন শীতল যুদ্ধের প্রাক কথন। এই যখন অবস্থা, তখন জোট বদলাচ্ছে, বন্ধুত্বের সংজ্ঞা নতুন হচ্ছে, আর ভারত বুঝতে পারছে তার কূটনৈতিক দাবার গুটিগুলো আর আগের মতো সাজানো নেই। তাই এখন নতুন সংখ্যায় ভারতীয় কর্তা ব্যক্তিদের কপালে চিন্তার ভাঁজ। কি করবে ভারত? কিভাবে সাজাবে তাদের কূটকৌশল আর নিরাপত্তা বলয়? গত মাসে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি বিস্তৃত প্রতিরক্ষা চুক্তির ঘোষণা শুধু আরেকটি দ্বিপাক্ষিক চুক্তি নয়, এটি গোটা অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে নড়বড়ে করে দিচ্ছে। চুক্তিটি আপাত দৃষ্টিতে ইসরায়েলের লেবানন, সিরিয়া ও মধ্যপ্রাচ্যে আগ্রাসী সামরিক অবস্থানের প্রেক্ষিতে গালফ অঞ্চলের অনিশ্চয়তার জবাব হিসেবে দেখা হচ্ছে, কিন্তু বাস্তবে এর প্রভাব আরও গভীর ও বহুস্তরীয়। এটি শুধু পাকিস্তানের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করছে না, বরং সৌদি আরবকে পাকিস্তানের সঙ্গে গভীরভাবে জড়িয়ে ফেলছে এবং ভারতের জন্য তৈরি করছে নতুন এক ভূ রাজনৈতিক ধাঁধা। প্রায় 1 দশক ধরে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন রাখার কূটনৈতিক প্রচেষ্টার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এখন এক কাঠামোগত বাস্তবতা পরিবর্তনের চিত্র। সৌদি আরবের এই গ্যারান্টি পাকিস্তানকে এক নতুন বৈধতা দিচ্ছে, যা শুধু সামরিক ভারসাম্য নয়, ইসলামী বিশ্বের বয়ানেও প্রভাব ফেলবে। এটি কেবল একটি প্রতিরক্ষা চুক্তি নয়, এটি পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত জয়। ভারতের জন্য এটি তাৎক্ষণিক সামরিক ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী কূটনৈতিক সংকট দুটোই তৈরি করছে। এই নতুন প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে সরাসরি কয়েকটি বড় সুবিধা এনে দিচ্ছে। প্রথমত, সৌদি তহবিলের মাধ্যমে পাকিস্তানের সামরিক আধুনিকায়ন ত্বরান্বিত হবে। দ্বিতীয়ত, ইসলামাবাদ পাবে এমন এক কূটনৈতিক আশ্রয় যা শীতল যুদ্ধ পরবর্তী সময় থেকে অনুপস্থিত ছিল। এখন পাকিস্তান পাশে পাচ্ছে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তিকে, এমন একটি দেশ যার অর্থনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যের অনেক দূর পর্যন্ত বিস্তৃত। এর মানে ভবিষ্যতে যদি ভারত পাকিস্তানের মধ্যে আবারও কোনো সংঘাত দেখা দেয়, তাহলে বিশ্ব জনমত ভারত পক্ষে মোড় নেওয়া কঠিন হবে, কারণ এখন পাকিস্তানের পাশে রয়েছে রিয়াদের মতো একটি কেন্দ্রীয় আরব শক্তি। আরো গুরুত্বপূর্ণ দিক হলো এই অংশীদারিত্ব পাকিস্তানকে পরোক্ষভাবে পশ্চিমা সামরিক প্রযুক্তিতে প্রবেশাধিকার দিচ্ছে। সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিরক্ষা শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রেতা।
ফলে সেই প্রযুক্তির কিছু অংশ পাকিস্তানের হাতে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হচ্ছে, যা ভারতের সঙ্গে তার সামরিক ক্ষমতার ব্যবধানকে কমিয়ে আনতে পারে। ভারতের সামরিক পরিকল্পনাকারীদের জন্য এটি একটি অস্বস্তিকর পরিস্থিতি, কারণ তারা এতদিন পাকিস্তানের তুলনায় নিজেদের কৌশলগত সুবিধা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। এই চুক্তি পাকিস্তানি সেনাবাহিনীকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আস্থার প্রতীক হিসেবে তুলে ধরছে। বিশেষ করে গত মে মাসের ভারত পাকিস্তান সংঘাতের পর সৌদি আরবের এই পদক্ষেপ পাকিস্তানি সামরিক বাহিনীর সক্ষমতার প্রতি এক ধরনের আস্থা প্রদর্শন করছে, যা ভারতের পাকিস্তানকে দুর্বল প্রমাণ করার প্রচেষ্টাকেই দুর্বল করে দিয়েছে। আরো গভীরে গেলে আসে পারমাণবিক মাত্রা। সৌদি আরবের ওপর নিজের পারমাণবিক ছায়া বিস্তার করে পাকিস্তান এখন শুধু দক্ষিণ এশিয়ার ভারসাম্য রক্ষাকারী নয়, বরং পুরো ইসলামী বিশ্বের নিরাপত্তার প্রতীক হয়ে উঠছে। রিয়াদ এখন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে এক ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ অর্জন করেছে, যা ভবিষ্যতে পাকিস্তানের পারমাণবিক আধুনিকীকরণকে আরো ত্বরান্বিত করতে পারে। এটি ভারতের জন্য ভয়াবহ, কারণ এর ফলে দক্ষিণ এশিয়ার পারমাণবিক ভারসাম্য আরো অস্থির হয়ে উঠবে। এই চুক্তি পাকিস্তানের জন্য শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবে এক বিপ্লব। দীর্ঘদিন পর ইসলামাবাদ আবারও নিজেকে উপস্থাপন করতে পারছে ইসলামী পবিত্র ভূমির রক্ষক হিসেবে, যার প্রতীক হলো মক্কা ও মদিনা। এই প্রতীকী মর্যাদা পাকিস্তানের সেনাবাহিনীর অভ্যন্তরীণ অবস্থানকেও শক্তিশালী করে তুলেছে, বিশেষত এমন সময়ে যখন দেশটির রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক দুরবস্থার মধ্যে আছে। ভারতের জন্য এটি নিঃসন্দেহে এক কূটনৈতিক বিপর্যয়। পাকিস্তান এতদিন ইসলামী বিশ্বে প্রভাব হারাচ্ছিল, অন্যদিকে তুরস্ক, ইরান, কাতার বা ইউএই প্রত্যেকেই নিজেদের পথ তৈরি করে নিচ্ছিল। ভারত সেই বিভাজনকে কাজে লাগিয়ে আরব দুনিয়ায় নিজের প্রভাব বাড়াচ্ছিল। কিন্তু এখন সৌদি আরবের এই অবস্থান পাকিস্তানকে আবারও কেন্দ্রে নিয়ে এসেছে এবং ভারতের পাকিস্তান বিচ্ছিন্ন কূটনীতি ব্যর্থতার মুখে ফেলেছে। তবে সৌদি পাকিস্তান এই জোটের সীমাও আছে। পাকিস্তানের সেনাবাহিনী এখনো অভ্যন্তরীণ বিদ্রোহ, সীমান্ত উত্তেজনা ও সন্ত্রাস বিরোধী অভিযানে ব্যস্ত। অর্থনৈতিকভাবে দেশটি দুর্বল, আর প্রযুক্তিগত দিক থেকে এখনো চীনের উপর নির্ভরশীল। অন্যদিকে সৌদি আরবেরও সীমাবদ্ধতা আছে, বিশেষত ভারতের সঙ্গে তার অর্থনৈতিক ও মানব শক্তি সম্পর্ক এত গভীর যে রিয়াদ কখনো সরাসরি ভারত বিরোধী অবস্থান নেবে না বলেই মনে করা হচ্ছে। সৌদি আরব একইভাবে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে, ইসরায়েলের সঙ্গে দূরত্ব বজায় রাখছে, পাকিস্তানের সঙ্গে জোট বাঁধছে, আবার ভারতের সঙ্গে ব্যবসাও করছে। এই বিপরীতমুখী অবস্থান তার নিরাপত্তা কৌশলকে জটিল করে তুলবে। সৌদি পাকিস্তান চুক্তির বাস্তব সামরিক প্রভাব সীমিত হতে পারে, কিন্তু এর রাজনৈতিক ও প্রতীকী প্রভাব বিশাল। এখন ভারতকে একই সঙ্গে দুটি পারমাণবিক রাষ্ট্র, চীন ও পাকিস্তান এবং একটি আরব পরাশক্তি সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ভারসাম্য তৈরি করতে হবে। এই নতুন জোট আন্তর্জাতিক মহলে ভারত ও পাকিস্তানকে আবারও একই কাঠামোয় জুড়ে ফেলছে। দীর্ঘদিন ধরে ভারত চেষ্টা করছিল উন্নয়নশীল শক্তি ভারত ও অস্থির রাষ্ট্র পাকিস্তান এর মধ্যে পার্থক্য তৈরি করতে, কিন্তু এই চুক্তি সেই ব্যবধান মুছে দিচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে 2016 ও 2019 এবং চলতি বছরের মে মাসে 3টি সাম্প্রতিক সংঘাতই কাশ্মীর কেন্দ্রিক। এখন সৌদি আরব পাকিস্তানের নিরাপত্তায় সরাসরি অংশীদার হলে কাশ্মীর ইস্যুতেও রিয়াদের ভূমিকা সক্রিয় হতে পারে, যা ভারতের জন্য এক বড় মাথা ব্যথা, কারণ কাশ্মীরের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত কখনো মেনে নেয়নি। আজকের বাস্তবতা হলো ভারত এক নতুন ধরনের প্রতিপক্ষের মুখোমুখি। সৌদি সমর্থন, পশ্চিমা প্রযুক্তিতে পরোক্ষ প্রবেশ এবং চীনের নির্ভরযোগ্য মিত্রতা সব মিলে পাকিস্তানের সামরিক আত্মবিশ্বাস বাড়বে। আর ভারতের পুরনো কূটনৈতিক ধরন, যা নির্ভর করত নেতাদের ব্যক্তিগত সম্পর্ক, পশ্চিমা সমর্থন এবং পাকিস্তান বিরোধী প্রচারণার উপর, এখন আর কাজে দেবে না। ভারতের উচিত এখন একটি নতুন কৌশলগত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা, যেখানে কেন্দ্র থাকবে বাস্তবতা, আবেগ নয়। এই বাস্তবতায় ক্ষমতার কেন্দ্র ধীরে ধীরে সরে যাচ্ছে দিল্লি থেকে রিয়াদ, ইসলামাবাদ এবং বেইজিং এর দিকে। আর এই পরিবর্তন মেনে নেওয়াই ভারতের জন্য প্রথম বড় পরীক্ষা। পাকিস্তান ও সৌদি আরব নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য গত 17 সেপ্টেম্বর একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তিতে সই করে। এই চুক্তি অনুযায়ী কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে।
মানে পাকিস্তানের ওপর আগ্রাসন মানে সৌদি আরবের ওপরেও আগ্রাসন বলে গণ্য করা হবে। তখনই পাকিস্তান ও সৌদি আরবের নেতারা এই চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছিলেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে সই করেন। রিয়াদের আল ইয়ামামা প্রাসাদে মোহাম্মদ বিন সালমান ও শাহবাজ শরীফের বৈঠকের পর জারি করা এক যৌথ ঘোষণাপত্রে বলা হয়েছে, দুই দেশের মধ্যে গত 8 দশক ধরে বিদ্যমান কৌশলগত স্বার্থ ও প্রতিরক্ষা অংশীদারিত্বের প্রেক্ষাপটে এই যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে, এই চুক্তির উদ্দেশ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষা ও সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। কোনো এক দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। বছর কয়েক আগেও মনে হয়েছিল যুক্তরাষ্ট্র ও চীন বৈশ্বিক আধিপত্যের নতুন এক স্নায়ুযুদ্ধে নামবে, কিন্তু বাস্তবতা এখন ভিন্ন কথা বলছে। সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা সেই সম্ভাবনাকে অনেকটাই ম্লান করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ও আচরণ। এখন বিশ্বমঞ্চে পাল্লা যেন স্পষ্টতই চীনের দিকে ঝুঁকছে। তবে পূর্বের ইতিহাস বলছে, প্রতিটি উত্থানের ভেতরেই পতনের বীজ লুকিয়ে থাকে। এখন প্রশ্ন উঠছে, চীনকে কি তার শিখর থেকে নামানো সম্ভব? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মিত্রদের অনেকটাই দূরে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি। ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে। ফলে যুক্তরাষ্ট্র এখন একা দাঁড়িয়ে আছে এমন এক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি যার উৎপাদন শক্তি যুক্তরাষ্ট্রের চেয়ে 4 গুণ বড়। এদিকে বাণিজ্য যুদ্ধের নামে শুল্ক নীতির আঘাতে মার্কিন উৎপাদন খাতও দুর্বল হয়ে পড়েছে। আর সেই ফাঁকেই চীন এগিয়ে গেছে আলোচনার প্রতিটি টেবিলে। এখন কেউ কেউ বলছেন চীনের শতাব্দী শুরু হয়ে গেছে, যদিও সেটি পশ্চিমা ধাঁচের আমেরিকান সেঞ্চুরির মতো হবে না, বরং রাষ্ট্র নিয়ন্ত্রিত, প্রযুক্তি নির্ভর ও জাতীয় স্বার্থ কেন্দ্রিক এক ক্ষমতার যুগ। অবশ্য ইতিহাস বলে সব উত্থানই স্থায়ী হয় না। বিংশ শতাব্দীর শুরুতে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান ও রাশিয়া সমতালে উঠেছিল। শেষ পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্রই টিকে থাকতে পেরেছিল। জার্মান ও জাপান নিজেদের ধ্বংস করেছিল যুদ্ধের উন্মাদনায়, রাশিয়া ভেঙেছিল নিজের ভেতরের রাজনৈতিক অদক্ষতা ও অর্থনৈতিক অপশাসনের কারণে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, চীনও তার শিখরেই হোঁচট খেতে পারে, হয়তো আমেরিকার কারণে নয়, বরং নিজের অভ্যন্তরীণ সীমাবদ্ধতার কারণে। তাদের মতে এই সম্ভাবনা ক্ষীণ হলেও তা অস্বীকার করা যায় না। চীনের সমালোচকরা দীর্ঘদিন ধরেই জনসংখ্যার সংকটকে তার সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে দেখছেন। চীনে নারীদের সন্তান জন্মদানের হার নেমে এসেছে মাত্র 1-এ, যা জাপান, ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের চেয়েও কম। এর মানে এক প্রজন্মের ব্যবধানে চীনের জনসংখ্যা অর্ধেকে নেমে আসতে পারে। এতে তরুণ কর্মীর ঘাটতি, বৃদ্ধদের বোঝা, উৎপাদনশীলতা হ্রাস এবং বিনিয়োগে স্থবিরতা দেখা দিতে পারে। অনেকের মতে রোবট ও অটোমেশন এই ঘাটতি পূরণ করবে, কিন্তু শ্রম ও পুঁজির মধ্যে পরিপূরক সম্পর্ক থাকলে মানুষের বিকল্প তৈরি করা কঠিন। আর যদি রোবটই পুরো শ্রমশক্তি দখল করে নেয়, তাহলে চীনের সবচেয়ে বড় শক্তি, তার শিক্ষিত শ্রমশক্তি, অর্থহীন হয়ে যাবে। তবে প্রকৃত সংকট এখনো সামনে আসেনি। বিশাল বেবি বুম প্রজন্মের ইকো প্রজন্ম এখনো শ্রম বাজারে প্রবেশ করছে। ফলে 2017 সালের আগে শ্রমশক্তি কমবে না, কিন্তু 2040-এর দশকে জনসংখ্যার চাপ ভয়াবহ আকার নিতে পারে। চীনের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা শুরু হয়েছে রিয়েল এস্টেট খাতের ধস থেকে। 3 বছর আগে ফেটে পড়া এই বুদবুদ এখন ডেকে এনেছে মন্দ ঋণের পাহাড়, সরকারের রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি নয় বরং মূল্য সংকোচন। সাধারণত এমন অবস্থায় সরকার নতুন টাকা ছাপিয়ে অর্থনীতিতে কিছুটা ভারসাম্য আনার চেষ্টা করে। বেইজিংও সেই পথে হাঁটছে। ব্যাংক, স্থানীয় সরকার, এমনকি বড় নির্মাতাদেরও সহায়তার উদ্যোগ চলছে। কিন্তু একই সঙ্গে সরকার উৎপাদন খাতে নতুন করে প্রবৃদ্ধি বাড়ানোর জন্য ব্যাংকগুলোকে বড় অঙ্কের ঋণ দিতে বলেছে। এতে অতিরিক্ত প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে, যা এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকারি ভর্তুকি ও সস্তা ঋণের জোয়ারে অসংখ্য কোম্পানি একই পণ্য উৎপাদন করছে, যেমন ইলেকট্রনিক গাড়ি, সৌর প্যানেল, রোবট ইত্যাদি। এতে বাজারে সরবরাহ অতিরিক্ত বেড়ে গেছে, দাম কমছে, অনেকেরই লাভের মার্জিন পৌঁছেছে শূন্যের কাছাকাছি।
এই অতিরিক্ত উৎপাদন মূল্য সংকোচনের চাপ সৃষ্টি করেছে, ব্যাংক ও কর্পোরেট ঋণ পরিশোধ কঠিন হয়ে উঠেছে, নতুন করে আবারও মন্দ ঋণের পাহাড় জমছে। চীনের ঋণ জিডিপি অনুপাত এখন রেকর্ড উচ্চতায়। সরকার এখন মূল্যযুদ্ধ ঠেকাতে কোম্পানিগুলোর উপর নিয়ন্ত্রণ বাড়াচ্ছে, যা এক ধরনের সরকারি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। এটা অল্প সময়ের জন্য স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে উৎপাদন ক্ষমতা কমিয়ে দিতে পারে, যেমনটা ঘটেছিল জাপানের হারানো দশকে। অর্থনৈতিকভাবে এটি এক জটিল ভারসাম্য। অদক্ষ কোম্পানি বন্ধ করলে বেকারত্ব বাড়বে, আবার তাদের বাঁচিয়ে রাখলে পুঁজির অপচয় চলবে। বিশাল ভৌগোলিক বৈচিত্র্য ও প্রাদেশিক স্বার্থের কারণে চীনের জন্য সিদ্ধান্তটি আরো সংবেদনশীল। ফলে চীন এখন এমন এক ম্যাক্রো ইকোনমিক ফাঁদে পড়েছে, যেখানে সংকোচন থামাতে গেলে রাজনৈতিক ঝুঁকি, আর সংকোচন চলতে দিলে অর্থনৈতিক স্থবিরতা নিশ্চিত। ইতিহাস বলছে বড় শক্তিগুলোর পতন সাধারণত দুটি কারণে হয়, একটি যুদ্ধ আর একটি অভ্যন্তরীণ অস্থিরতা। ইউরোপের ঔপনিবেশিক শক্তিগুলো যেমন অতিরিক্ত যুদ্ধের ভারে ভেঙে পড়েছিল, তেমনি চীনের তাং রাজবংশ ও মঙ্গল সাম্রাজ্য ধ্বংস হয়েছিল অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে। এত বছর পর আজকের চীনের ক্ষেত্রেও সেই ঝুঁকি অস্বীকার করা যায় না। একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোনো শক্তিশালী জোট এখন আর নেই, অন্যদিকে বেইজিং এর ভেতরে বাড়ছে ক্ষমতার অস্থিরতা। 72 বছর বয়সী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখনো উত্তরসূরি ঠিক করেননি। ক্ষমতার ভারসাম্য নষ্ট হওয়ায় দলের ভেতরে অসন্তোষ বাড়ছে এবং শিও ক্রমেই কঠোর হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে সেনাবাহিনী সহ প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক শুদ্ধি অভিযান চালিয়েছেন তিনি। দ্য ইকোনমিস্টের তথ্য অনুযায়ী মহামারী পরবর্তী সময়ে চীনে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের হার 3 গুণ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, এমন আত্মবিনাশী ক্ষমতা দ্বন্দ্ব ইতিহাসে বহুবার সাম্রাজ্যের পতন ডেকে এনেছে। চীনের ক্ষেত্রেও যদি তা ঘটে, তবে চাইনিজ সেঞ্চুরি হয়তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। সবকিছুর পরও চীনের পতন অনিবার্য নয়। যদি শি জিনপিং বাস্তববাদী সিদ্ধান্ত নেন, ক্ষমতা হস্তান্তর ও নেতৃত্বের ভারসাম্য ফিরিয়ে আনেন, তবে চীন তার স্থিতিশীলতা আরো কয়েক দশক ধরে রাখতে পারে। কিন্তু যদি বর্তমান কঠোরতা, অতিরিক্ত উৎপাদন ও জনসংখ্যার ভারসাম্যহীনতা অব্যাহত থাকে, তাহলে এক সময় শিখরে থাকা চীন নিজ ওজনেই নিচে নেমে আসবে। হয়তো তখন ইতিহাস লিখবে, চীনের শতাব্দী শুরু হয়েছিল কিন্তু শেষ হয়েছিল নিজের ভেতরেই। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।